তাহলে ভারত কি করবে? ভারত কি আমেরিকার এই আহ্বানের সাড়া দেবে? দিয়ে কি তাহলে তারা গাজার শান্তি বৈঠকে যাবে, নাকি বিরত থাকবে? কারণ আমরা জানি যে ইসরায়েল অবশ্যই ভারতের একটা বড় অ্যালাই। তাহলে কি করবে ভারত? কি এই বৈঠকে সাড়া দেবে? দেখুন, যখন এরকম আন্তর্জাতিক মহল থেকে আপনাকে ডাকা হয়, নট নেসেসারিলি ইউ হ্যাভ টু টেক এ স্ট্যান্ড, নট নেসেসারিলি আপনাকে বাম দিক কি ডান দিক থাকতে হবে। ইউ ক্যান অলসো স্টে ইন দ্য স্টেট অফ ইকুইলিব্রিয়াম, যেটাকে আমরা বলি একটা ভারসাম্যের একদম মাঝখানে এখানে দুটো জিনিস দাঁড়ানো। আমি একটু, শুভাশিস আপনার কাছে আসছি, দুটো জিনিস আমি একটু এই জায়গাটাতে বোঝানোর চেষ্টা করব দর্শকদের উদ্দেশ্যে। কারণ হচ্ছে যে একদিকে ইরান, তারা গত ব্রিক্সে আমরা দেখেছি যে ইরান ছিল এবং ব্রিক্সের সদস্য দেশ হিসেবে ইরানও রয়েছে এবং ভারতের সঙ্গে ইরানের ভালো সম্পর্ক। অন্যদিকে ইসরায়েল ভারতের পুরনো অ্যালাই। আমরা জানি যে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক এতটাই মজবুত যে অপারেশন সিন্দুরের সময় ইসরায়েল তারা তাদের সমস্ত ইকুইপমেন্ট ভারতে পাঠিয়েছিল এবং বিশেষ করে ইসরায়েলের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতকে কি এটা একটা চাপ দেওয়া হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প কি জেনে বুঝে ভারতকে এক্ষেত্রে একটা চাপ দিচ্ছে? না, দেখুন, চাপ ঠিক শব্দটা নয়, শব্দটা হচ্ছে ব্যালেন্সিং, কাউন্টার ব্যালেন্সিং। এটাকে বলতে পারেন খুব টেকনিক্যাল ভাষায় বলতে গেলে সি-স ব্যালেন্সিং ডিপ্লোমেসি। সি সর মানে কি? ঢেকি। ঢেকি আমরা ছোটবেলায় ঢেকিতে খেলতাম না, কখনো আপনি উপরে কখনো আমি, মানে ইটস লাইক এরম এরম করে ঢেকিটা চলবে। এবার পয়েন্টটা হচ্ছে, তখন একটা থিওরি আমরা সবাই বুঝতে অনেক সময় ভুল করে যাই, যে এই ঢেকিটা যখন এরম এরম করে চলে, তখন ঢেকির যে এক পাশে আছে সে যদি একটু এগিয়ে আসে, তখন অন্যজনকে তাকে নামাতে বা ওঠাতে খুব কষ্ট হয়। আবার একজন যদি সামনে বসে থাকে, সে যদি একটু পিছিয়ে যায়, তখন ব্যালেন্সটা চেঞ্জ হয়ে যায়। পয়েন্টটা হচ্ছে এই যে শিফটটা, এটা ল্যাটারাল শিফট হবে না কিরকম শিফট হবে, সেটা ভারতের নিজস্ব বিদেশ মন্ত্রকের ডিসিশন। তবে এইটুকুনি বলা যেতে পারে যে ট্রাম্পের দেওয়া একটা আমন্ত্রণে যদি ভারত না যায়, এটাতে কনক্লুশন ড্র করার দরকার নেই যে কিন্তু এখন ইকুয়েশনটা তাহলে কি রকম দাঁড়াচ্ছে শুভাশিস? সেটা হচ্ছে যে ইরানের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক রয়েছে, কারণ ইরান থেকে তেল আসে। রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া এক বিন্দুতে যদি আমরা ধরে নিই, রাশিয়ার সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক, এখন চীনেরও সম্পর্কের উন্নতি হয়েছে। এবং ইরান থেকে যে তেলটা আসে সেটা কোথায় যায়? চায়নায় যায়, তারপরে ভারতে আসে। এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েলের সঙ্গে আবার ইরানের এই মুহূর্তে একটা ধুন্ধুমার ঘটনা বেঁধে রয়েছে। ইসরায়েল আর ইরান এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একে অপরকে সহ্য করতে পারছে না, শত্রুপক্ষ। আবার ভারতের সঙ্গে ইসরায়েলেরও ভালো সম্পর্ক, ইরানেরও ভালো সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের খুব ভালো সম্পর্ক, ইরানের এই মুহূর্তে শত্রুতা। আবার ইসরায়েল থেকে আসছে ভারতে নানা ইকুইপমেন্ট আসছে। অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছিলাম যে এয়ার ডিফেন্স সিস্টেম ভারতে এসেছিল এবং রীতিমতো পাকিস্তানকে ভারত যেভাবে নাস্তানাবুদ করেছিল, তাতে ইসরায়েল সবার আগে একটা বার্তা ভারতকে পাঠিয়েছিল এবং ভারতের সঙ্গে ইসরায়েলের খুব ভালো ইকুয়েশন। প্রশ্নটা যখন গাজাকে নিয়ে, প্রশ্নটা যখন ইসরায়েলকে নিয়ে, তখন ভারত এক্ষেত্রে কোন পথে যাবে? হিউম্যানিটেরিয়ান স্ট্যান্ড, হিউম্যানিটেরিয়ান স্ট্যান্ড, মানবিকতার দিকে তারা তাদের কূটনীতি খেলবে, বরাবরই যেটা খেলে এসছে। সেখানে দেখুন, আমি বারবারই বলছি, সভারেনিটি ইন ডিপ্লোম্যাটিক মাইন্ডসেট, এই কথাটা একটা ইংরেজি শব্দ। এর মানে হচ্ছে যে আমার নিজের যেটা ডিসিশন মেকিং উচিত অনুচিত মনে হবে একটা বিষয় সম্বন্ধে, আমি সেই ডিসিশনটাই নেব এবং সেই ডিসিশনটা কখনোই আপনাকে তুষ্ট করতে বা XYZ কাউকে তুষ্ট করতে আমি নেব না। যদিও আমার সাথে আমার সম্পর্ক বা XYZ এর সাথে আমার সম্পর্ক, তার সাথে কোনো এর বাধ্যবাধকতা নেই যে, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ABCD চারটে লোক, আমার ABCD চারজনের সাথেই বন্ধুত্ব, এবং কিন্তু ধরুন আমি ABCD তিনজনের সাথে আমার ভালো বন্ধুত্ব আছে, কিন্তু BCD তিনজনের সাথে যুদ্ধ করে। আমি যদি এখন আমার একটা জন্মদিনের অনুষ্ঠান করি, তাহলে আমি এ হিসাবে BCD সবাইকে আমন্ত্রণ জানাবো। এবার বি আসবে কিনা, সি আসবে কিনা, ডি আসবে কিনা, সেটা তাদের নিজস্ব ডিসিশন বা পলিসি মেকিং এর উপরে নির্ভরশীল। আমি তাদেরকে প্রেশারাইজও করব না, আমি তাদেরকে স্বাধীন চিতন নিয়ে ভাবতে চেষ্টা করতে বলতে পারি, এবং আমি বলতে পারি যে দেখুন, আমার মনে হয় এইভাবে ভাবনা চিন্তা করলে সেটা আপনাদের রাষ্ট্রের পক্ষে ভালো, বাট আই ওয়ন্ট ফোর্স ইট। কারণ ভারতবর্ষ সর্বদাই লং কার্ড খেলে, লং টার্ম কার্ড খেলে। ভারতবর্ষ আজকে যদি চুপ থাকে, সেটারও একটা লং টার্ম কার্ড আছে। ভারতের নিজস্ব অবজারভেশন থিওরি গুলো
তার একটা লং টার্ম এফেক্ট আছে। সুতরাং ভারতবর্ষ এমন কোনো ঘটনাকে এন্ডোর্স করবে না যেই ঘটনাটা ভারতবর্ষের পলিসি মেকিং বা ভারতবর্ষের গ্লোবাল স্ট্যান্ডকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। ঠিক, তাহলে কি এবার ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ভারত যদি এবার হোয়াইট হাউসে সত্যি যায় বা যদি বৈঠকে যোগ দেয়, তাহলে গোটা বিশ্বের রিমোট কন্ট্রোলটা কি ভারতের হাতে চলে আসবে? তাহলে সেই বিষয়টাকে রাশিয়া এবং চীন কিভাবে দেখবে? দেখুন, রিপ্রেজেন্টেটিভ পাঠানো যেতেই পারে, প্রধানমন্ত্রী নিজেও যেতে পারেন, বাট দ্যাট ডাজেন্ট মিন যে ভারত তার মানে আমেরিকার কথায় উঠছে বসছে, ভারত তার মানে আমেরিকার স্ট্যান্ডটাকে সাপোর্ট করছে, নো। আবার ভারত এটাও বলতে পারে যে আপনি ইউ গো হেড উইথ ইউর ডিসিশন, আমার যেটা স্ট্যান্ড আমি সেটা চেঞ্জ করলাম না। আবার এই গোটা ব্যাপারটা নিয়ে ভারত এটা বলতে পারে যে আমরা আমাদের জায়গা থেকে ভীষণভাবে স্থিতিশীল, আমরা চাইছি না এই ব্যাপারটা ইন্ডালজড হতে, বাট আপনারা যদি কোনো মানসিকতার কারণে বা মানবিকতার কারণে বেটার কিছু করতে চান, আমরা তাতে সহযোগিতা করতে আগ্রহী। এই তিনটে অপশনই ভারত খুলে রাখবে। সুতরাং ভারতবর্ষ এখানে কনক্লুসিভ ডিসিশন মেকিং এর কোনো জায়গায় নিজের থেকে যাবে বলে আমার মনে হয় না। এবং পুতিন বা চায়না, এই দুটো দেশই মানে রাশিয়া অ্যান্ড চায়না, বোথ দ্য কান্ট্রিজ, এরা খুব ম্যাচিওর্ড ইন টার্মস অফ ডিপ্লোমেসি। সুতরাং এরা এই বোকা বোকা বাচ্চাপনায় ভাববে না, এই ও তুই কেন ওর সাথে মেলায় গেলি, আমি কালকে থেকে তোর সাথে কথা বলবো না, এরকম নয় ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি গোটা বিশ্ব জুড়ে একটা যুদ্ধ আবহ, মানে এবার কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? মানে আগামী জুন মাসের মধ্যে কি বড় কোনো একটা যুদ্ধের আভাস লক্ষ্য করা যাচ্ছে? এবং তার টার্গেট কি গ্রিনল্যান্ড? কেন গ্রিনল্যান্ড? আমরা এই বিষয়টা নিয়ে এবার আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস, তাহলে কি এবার এই গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে? কি মনে হচ্ছে আপনার? ডোনাল্ড ট্রাম্পের সেই কল্পনাতীত সোনার কেল্লা, যেটা ডক্টর হাজরা খুঁজেছিলেন বাচ্চাটাকে নিয়ে, ওই সেম সেম সোনার কেল্লা হচ্ছে এই গ্রিনল্যান্ড। কেন গ্রিনল্যান্ড ইম্পর্টেন্ট? কারণ গ্রিনল্যান্ডের রিসোর্স, যা ন্যাচারাল রিসোর্স আছে, যা মিনারেল ডিপোজিটস আছে, সেই জিনিসগুলোকে দখল নিয়ে আমেরিকা তার যে লুপ্তপ্রায় একটা ইকোনমিক স্ট্যান্ডের দিকে আমেরিকা এগোচ্ছে, যেটা যে কোনো দিন মুক্তি উপড়ে পড়বে, সেই জায়গা থেকে আমেরিকাকে রিকভার করার জন্য গ্রিনল্যান্ড একটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক একটা স্টেপ। এবং তার জন্যই তারা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে গ্রিনল্যান্ডটাকে অধিগ্রহণ করার। দ্বিতীয় জিনিস একটা বোঝাটা খুব আবশ্যক এখানে, সেটা হলো এই যে একটা লোকেদের একটা ধারণা সৃষ্টি করার চেষ্টা করছে যে অ্যাজ ইফ গ্রিনল্যান্ডে যদি যারা যারা গিয়ে প্রোটেকশন দিচ্ছে তাদেরকে আমরা উড়িয়ে দেবো, মেরে দেবো, ফাটিয়ে দেবো, এরকম কোনো বিষয়ই নয়। পয়েন্টটা হচ্ছে 37 ট্রুপস পাঠান নাকি আপনি 200 ট্রুপ পাঠান, আপনি যে কিছু পাঠান, রাশিয়া একটা স্ট্যান্ড নেবে, ইন্ডিয়া স্ট্যান্ড নেবে, চায়না স্ট্যান্ড নেবে, এইরকম করে একটা ক্লামজি সিনারিও ক্রিয়েট করার কোনো মানে হয় না।